দর্শক, আবারও স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন টপ অব দি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির বাংলাদেশ প্রধান জুলহাস আলম। যে আলোচনাটা আমরা করছিলাম আমাদের প্রথম অংশে, এখন আমরা সরকারের সাথে যেটি নিয়ে কথা হচ্ছে যে এই সরকারকে আমেরিকা সমর্থন দেবে না অথবা রাশিয়া দিচ্ছে, চীন, মানে একেবারে এটি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছিল। এক একদিন পত্রপত্রিকায় এক একজনের সমর্থনের খবর আসছিল, এক এক তরফ থেকে এক ধরনের কথা বলা হচ্ছিল। আমাদের কাছে একটি বক্তব্য রয়েছে সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে তিনজনের, মানে তাদের কয়েকজন 49 জন কূটনীতিক ছিলেন সম্ভবত, তাদের সেই সময় মানে অনুষ্ঠানের পরে তারা কিছু বক্তব্য রেখেছেন, আমরা সেটি শুনে আসি। Parties can find a way forward to restart the dialogue soonest, with the intent of having elections as soon as possible. We certainly yesterday saw some positive steps from both sides. She reminded the government of Bangladesh that every party, all parties, have a responsibility to ensure the correct democratic accountability of the country. We were hopeful that there would be an offer of dialogue from both sides, that dialogue would be entered into as soon as possible, and that there was a way. যদি আপনি একটু ব্যাখ্যা করেন আমাদেরকে যে আসলে কি অবস্থা সমর্থন বা সরকারের সাথে কাজ করা। আপনি দেখেন যে এই সরকার ইলেকশন করার পরে খুব তড়িৎ গতিতে সরকারটাও হয়ে গেল এবং মন্ত্রিসভা একটা খুবই স্ট্রং একটা মন্ত্রিসভা গঠিত, পরিচ্ছন্ন একটা মন্ত্রিসভা করার চেষ্টা করা হয়েছে। সেটাই তো, সেই জায়গা থেকে খুবই ইন্টারেস্টিং যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে। এটাই কিন্তু প্রমাণ করে, কারণ দেখেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামরিক শক্তিতে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, উন্নয়ন মডেল হিসাবে অনেক কিছুতে একটা জায়গা করে নিয়েছে। এটা কিন্তু তার বহিঃপ্রকাশ। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে অনেকগুলো পক্ষ আছে, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, চীন, ভারত, জাপান, মধ্যপ্রাচ্য। দেখেন আপনি যে ব্লক হিসেবে দেখেন এক একটা, প্রত্যেকের কিন্তু নিজস্ব ইন্টারেস্ট আছে, যে ইন্টারেস্টের সাথে বাংলাদেশ খুবই ওতপ্রোতভাবে জড়িত। আপনি আমেরিকার কথা ধরেন, তাহলে তার এখানে রাজনৈতিক এবং অর্থনৈতিক ইন্টারেস্ট আছে। আপনি জানেন যে ওয়ালমার্ট এর মতো এত বড় একটা কোম্পানি, গার্মেন্টস এর যারা রিটেইলার, যারা ওই দেশে বিভিন্ন তাদের দোকানে জামা কাপড় বিক্রি করে, প্রায় তারা একটা বড় অংশ বাংলাদেশ থেকে, প্রায় $2 বিলিয়ন মতো আমার মনে হয় তারা ইম্পোর্ট করে বাংলাদেশ থেকে। সো তারা কি করছে এখানে, বাংলাদেশ থেকে কম মূল্যে তারা নিয়ে সেটা তার জনগণের কাছে কম মূল্যে বিক্রি করছে। একইভাবে ইউরোপিয়ান ইউনিয়ন, জিএসপির যে আমরা যেটি শুনছিলাম যে তারা বারবার তাগাদা দিচ্ছে একটি ক্রেডিবল ইলেকশনের জন্য, এবং তারা বিশ্বাস করে এই যে নির্বাচনটি হয়ে গেছে 5 তারিখে, সেটি সর্বমহলে গ্রহণযোগ্য হয়নি। এখন এই পরিস্থিতিটা আসলে কি, মানে অনেকেই বলছিল যে ইউরোপ আমাদের এখান থেকে অনেক কিছু প্রত্যাহার করে নেবে। সেটিতে আমি আসছি। আমার মনে হয় যে এখানে দেখেন, আপনি যদি এক একটা ক্লাস্টার হিসেবে দেখেন, তাহলে প্রত্যেকের নিজস্ব ইন্টারেস্ট আছে। রাশিয়ার সাথে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার একটা প্রকল্প প্রক্রিয়াধীন। তারপরে আমরা জানি যে চায়না থেকে বাংলাদেশের মিলিটারি এবং তাদের জন্য অস্ত্র কেনা হয়, তাদের একটা ব্যবসায়িক ব্যাপার আছে। জাপানের সাথে আমাদের একটা উন্নয়ন সহযোগিতার একটা সম্পর্ক, জোরালো সম্পর্ক আছে। তার বাংলাদেশের আপনি দেখেন রাস্তায় তার গাড়ি আসছে, এখানে তার ব্যবহার করে গাড়ি আসছে, তার একটা স্বার্থ আছে এখানে। ভারতের একটা ইন্টারেস্ট আছে, সে এই রিজিয়নের মুরব্বী বলবো, কারণ তার যে সাইজ, তার যে জনগণ, তার যে পটেনশিয়ালিটি, সবকিছু মিলিয়ে তার একটা ব্যাপক অবস্থান আছে এখানে, যেটিকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু নয়। এবং আমার ধারণা সরকার যে জায়গা থেকে জামাত, তাদের যে এজেন্ডা, হেফাজতে ইসলাম, তাদের যে এজেন্ডা, এগুলো নিয়ে সরকার যে কথাগুলো বলেছেন এই পর্যন্ত, এখন মনে হচ্ছে যে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা এই পৃথিবীকে নেতৃত্ব দেয়, তারা সেই বক্তব্যগুলোকে অনেকাংশে গ্রহণ করেছে। এবং একই সাথে তারা আবার বলছে যে ঠিক আছে, আপাতত ওকে মেনে নিলাম। বাংলাদেশকে তারা নিশ্চয়ই কোনো এক্সট্রিমিজমের ক্ষেত্র বা ব্রিডিং গ্রাউন্ড হিসেবে দেখতে চায় না। একইভাবে তারা তো নির্বাচনও চাইছে একইভাবে তারা বলছে যে আলোচনার মাধ্যমে, কারণ তারা বাংলাদেশকে একটা ডেমোক্রেসি হিসেবে দেখতে চায়। এবং এটা শুধু তাদের দেখার বিষয়, এটা আমাদের মধ্যে একটা জন আকাঙ্ক্ষা আছে। আমরা চাই যে বাংলাদেশ একটা মডারেট ডেমোক্রেসি হিসেবে দাঁড়িয়ে। এবং তারা বারবার উল্লেখ করে যে 153টি আসনে কিন্তু ভোট হয়নি,
ভোট হয়নি সেটার অন্য ব্যাখ্যা আছে। সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে 100% ভোট হয়েছে, যেখানে ভোট হয়নি সেখানে 100% ভোট হয়েছে। সো আবার বিরোধী পক্ষ কিন্তু বলতে পারে সেখানে 100% সমর্থন তাদের রয়েছে। সো এই বিতর্কে যদি আমরা নাই যাই, পেছনে যেটা চলে গেছে এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। এবং আমার ধারণা সরকারও একটা ভালো ইলেকশন চায়, কারণ সরকার যে খুব একটা আরাম পাচ্ছে, খুব একটা কমফোর্টেবল আমি মনে করি না সেটা। একইভাবে বিএনপির দিক থেকে বা অপোজিশনের দিক থেকে তারাও যে খুব একটা ভালো অবস্থান আছে সেটাও আমরা মনে করি না। তো সেই জায়গা থেকে এবং জনমনে এক ধরনের অস্বস্তি আছে, সেই অস্বস্তি দূর করার জন্য ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ এত বড় একটা দল, বিএনপি তার একটা ব্যাপক সাপোর্ট আছে 30% উপরে আমরা যদি ভোটের হিসাব দেখি, তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার ধারণা বড় দলগুলো তারা জন আকাঙ্ক্ষা পূরণ করবে 2 দিন আগে আর পরে। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করতে চাই। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দুই দলে আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে এমন প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।